খুব তো গান গাওয়া হচ্ছে। সন্ধে দিয়েছিস? ও মা, সে তো কখন দিয়েছি। শাঁখের আওয়াজ পাওনি? পেলে কি আর তোকে বলতুম না? কি যে তোরা ভেপুর মতো একটু একটু করে শাঁখ বাজাস না, আমার একদম ভাল লাগে না। কাল থেকে আমি সন্ধে দেবো বলে দিলুম। আচ্ছা তাই দিও। বলছি এই সলতেগুলো পাকানো হয়ে গেলে একটু ঘুরে আসবো গিন্নিমা। ও মা, এই সন্ধেবেলা কোথায় বেরোবি? ওই মিত্তিরদের বাড়িতে গো। দুপুরবেলা পুঁটি এসেছিল, গেছিলুম ওর সঙ্গে ওখানে। কেন? মিত্তিরদের বাড়িতে কি হয়েছে রে? মিত্তিরদের বাড়িতে তো শ্রাদ্ধ, ভীষণ বড় আয়োজন হয়েছে কীর্তনের। আহা, শুনলে মনটা ভরে যায়। কলকাতা থেকে মেয়ে কীর্তনিয়া এসে গো। তার যেমন রূপ তেমনি গুণ। বাবা, কলকাতা থেকে গানের দল নিয়ে এসেছে মিত্তিররা? কাঁচা টাকা একেবারে উঠলে উঠছে। এই পাবনা শহরে এমন কোনো বেটা ছেলে নেই যার কিনা নেমন্তন্ন হয়নি। এই আমাদের দাদা বাবুকেও দেখলুম ইয়ার বন্ধুদের নিয়ে একেবারে সবার মাঝখানে বসে কীর্তন শুনছে। কি কি বলছিস তুই? তুই তুই দাদা বাবুকে দেখেছিস? ওমা, দেখিনি। এই আমি এখানে বসে আর ওই ওখানে বসে দাদা বাবু কীর্তন শুনছে। কি যে বলো, দেখিনি। তার মানে আজকে আদালতে না গিয়ে এসব হচ্ছে? গান কেমন লাগে? গান? ওই কীর্তন গান মিত্তিরদের বাড়িতে। হ্যাঁ, ভালোই। দেখতে কেমন? দেখতে কেমন মানে? কার কথা বলছো তুমি? আর শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে লাভ নেই। আমার কাছে সব খবর আছে। বসে বসে মেয়ে মানুষটার রূপ দেখছিলে না গান শুনছিলে? আবার সেই অহেতুক সন্দেহ। অহেতুক মানে? আমার যখন ব্যামো হয় কখনো তো তোমাকে আদালতে ছুটি নিতে দেখিনি। আজ কি এমন রাজকার্য পড়ে গেল যে কলসির গায়ে পিঁপড়ের মতো আটকে থাকতে হলো? আমি বুঝি খুকি নই, আমি সব বুঝি, আমি সব জানি। আমার চোখে ধুলো দেওয়ার চেষ্টা তুমি করো না। তোমার যা বোঝার তুমি বুঝে নাও। দয়া করে আমাকে একটু শান্তিতে থাকতে দাও। কাল সকালে কলকাতা যেতে হবে। মিছিমিছি তর্ক তোমার সঙ্গে আর করতে ইচ্ছা হচ্ছে না আমার। কলকাতা মানে? কলকাতায় কেন যেতে হবে তোমাকে? কাজ আছে তাই যাব। কলকাতায় তোমার কি কাজ আছে? হাইকোর্টে মামলা উঠেছে, তাই যেতে হবে। আগে তো তুমি আমাকে কখনো বলনি এই কথা, কলকাতায় যাবে তুমি। তুমি তো একদম উকিলের মতো যেটা শুরু করলে। না, আমিও তোমার সঙ্গে কলকাতায় যাব। তুমি যাবে? গিয়ে কোথায় থাকবে? তুমি যেখানে থাকবে আমিও সেখানে থাকবো। তোমার সাথে যদি গাছতলায় রাত কাটাতে হয় আমার কোনো লজ্জা করবে না। তোমার লজ্জা না থাক, আমার লজ্জা আছে। আর গাছতলায় নয়, কলকাতায় গিয়ে আমি এক বন্ধুর বাড়িতে উঠবো বলে মনস্থির করেছি। তাহলে তো ভালোই হলো। বন্ধু নিশ্চয়ই স্ত্রী আছে, আমি তার সঙ্গে থাকবো। সেটা হবে না। বিনা আমন্ত্রণে আমি তোমাকে নিয়ে তাদের বাড়িতে উঠতে পারবো। কেন পারবে না?
তাহলে তোমার সমস্ত কারিগরি আমার কাছে ধরা পড়ে যাবে সেই জন্য না? কি বলতে চাইছো তুমি? কেন ঢাক ঢাক গুড়গুড় করছো? সত্যি কথাটা কেন বলছো না? তুমি কলকাতা যাচ্ছ লাবণ্যর সঙ্গে দেখা করতে? তোমার মনটা নোংরার অধম হয়ে গেছে। লাবণ্য প্রভা একজন বিধবা, আমি কেন তার কাছে যাব? আর সেই বা আমারটাকে আসবে কেন? আমি কলকাতায় যে কাজ নিয়ে যাই সেখানে দম ফেলার ফুরসত থাকে না, তার মধ্যে এইসব। ছি 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 ছি। যদি তখন সব বাধা পেরিয়ে লাবণ্যকে নিজের করে নিতে পারতাম, তাহলে এমনভাবে নষ্ট হতো না আমার জীবনটা। শুধু একটু সৎ সাহসের অভাব। যদি একবার সাহস দেখিয়ে বলতে পারতাম যে লাবণ্যকেই আমার চাই, তাকে ছাড়া আমি বাঁচব না, তাহলেই আজকে অন্যরকম হয়ে যেত আমার জীবনটা। প্রথম দিন গিয়েছিলাম ইতিহাসের একটি বিশেষ অধ্যায় বুঝে নিতে। সেদিন লাবণ্য প্রভাকে দেখার পর থেকে ইতিহাসের প্রায় প্রত্যেকটা অধ্যায় দুরূহ ঠেকতে লাগলো। রোজই যাতায়াত শুরু হলো সেখানে। হরকুমার মজুমদার মশাই যথেষ্ট যত্ন সহকারে ইতিহাসের জটিল জটিল বিষয়গুলিকে জলের মতো স্বচ্ছ করে দিতে থাকলেন। কিন্তু ওদিকে টেবিলের তলায় শুরু হলো এক অন্য জটিলতা। এইভাবে পদে পদে প্রকাশ পেতে থাকলো প্রেমের আকাঙ্ক্ষা। অচিরেই প্রেমের পদোন্নতি ঘটল। শুরু হলো পরস্পরের পানি গ্রহণ এবং তারপর পত্রালাপ। কিন্তু সুখের সময় বেশি দিন স্থায়ী হয় না, এটাই প্রকৃতির নিয়ম। দেখতে দেখতে 1 মাস কেটে গেল। সামনেই মে পরীক্ষা। সুটকেস গুছিয়ে নিয়ে একদিন ফিরে চলে যেতে হলো কলকাতা। দেখতে দেখতে কেটে গেল 2 মাস। পরীক্ষা হলো, রেজাল্টও বেরিয়ে গেল। লাবণ্য প্রভার জন্য হাঁপিয়ে উঠেছিল প্রাণটা। মার্কশিট হাতে নিয়ে হাজির হলাম বরিশালে। ও হরিশচন্দ্র, আমি এই পরীক্ষায় পাশ করেছি বাবা। হ্যাঁ, ব্রাভো 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 মাই বয়, ব্রাভো। আমি জানতাম তুমি এই লাহিড়ী বংশের মুখোজ্জ্বল করবেই। তা মার সঙ্গে দেখা করেছো? মা তো খবর পেয়ে পড়শিদের জানাতে ছুটলেন। বাবা, আমি বরং বন্ধুদের পাশের খবরটা জানিয়ে আসি। বন্ধু? এই বরিশালে তোমার আবার বন্ধুকে? আসলে গতবার যখন এসেছিলাম তখন তো টানা 1 মাস ছিলাম, বেশ কয়েকজনের সাথে হৃদ্যতাও হয়েছিল। না 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 হরিশ, তুমি মনে রেখো যে তুমি জজ সাহেবের পুত্র। সাধারণের চেয়ে তোমার স্ট্যাটাস অনেক ওপরে। এখানে যার তার সঙ্গে হৃদ্যতা করবার তোমার কোনো প্রয়োজন নেই। বরঞ্চ সন্ধ্যাবেলায় আমার কাছে যারা আসবেন তুমি তাদের সঙ্গেই বাক্যালাপ করো।
বাহ, চমৎকার। ওমা, এ কি তুমি? তুমি কখন এলে? মাস্টারমশাই, আরে থাক 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 থাক, আমি এমএ পরীক্ষায় পাশ করেছি মাস্টারমশাই, খুব ভালো। সবই আপনার কৃতিত্ব। বড় আনন্দ পেলাম, কিন্তু আমার এই মেয়েটি এ তো আয় পরীক্ষার গিটটুকুও পেরোতে পারলো না। সে কি, লাবণ্য পাশ করতে পারেনি? কি করে করব? বাবা তো সারাক্ষণ তোমাকেই পড়িয়ে গেছে। নিজের মেয়ের দিকে নজর দিয়েছে নাকি কখনো? দেখেছো, এই রেজাল্ট বেরোবার দিন থেকে এই একই কথা বলে চলেছে, কিন্তু মাথায় গোবর পোড়া থাকলে আর কি করা যাবে বলো? এই এই ভালো করে দেখো তো, গোবর না গুটে কি আছে মাথায়? দুটোই আছে। ঠিক আছে বাবা, তোমরা কথাবার্তা বলো। হ্যাঁ মাস্টারমশাই, আমার যোগাভ্যাসের সময় হলো, আমি ভেতরে যাই। ধরুন, সাবধানে, ভারী। তোমার তো দেখছি লজ্জা শরমেরও বাধাইনি। বাবার সামনেই তুমি তুমি বলতে আরম্ভ করেছো। না, ডাকার কি আছে? বাবা সব জানে, আমি বাবাকে সব বলে দিয়েছি। সর্বনাশ। সর্বনাশ কিসে? উনি যদি এখন আমার বাবাকে বলে দেন, তাহলে তো হুলুস্থুলু কাণ্ড বেঁধে যাবে। ভয় নেই, আমার বাবা তোমার বাবাকে কিছুই বলবেন না। তোমার বাবা ব্রাহ্মদের সম্পর্কে এমনই তীব্র ঘৃণা প্রকাশ করেছেন যে আমার বাবার, তোমার বাবার ওই বৈঠকখানার পরনিন্দা পরচর্চার আসরে যান না। ভালো, তাহলে তো খুব। এদিকে তো আবার একটা অন্য মুশকিল হয়ে গেল। আবার কিসের মুশকিল? আমাদের বিয়ের কথাটা তাহলে তো বাবাকে নিজে মুখে আমায় বলতে হয়। হ্যাঁ, তা তো বলতেই হয়। অবশ্য তোমার বাবা আমাদের এই বিয়েতে কখনোই মত দেবেন না। সেক্ষেত্রে কি করবে সেটা আগে থেকে ভেবে নেওয়া দরকার। কি করবো লাবণ্য? ওমা, তাও আমাকে বলে দিতে হবে? যদি মনে করো লাবণ্যপ্রভা ছাড়া তোমার জীবন বৃথা, তাহলে বাবার স্নেহচ্ছায়া পরিত্যাগ করে আমার কাছে চলে আসবে। আর যদি অন্য যে কোনো মেয়েকেই স্ত্রী হিসেবে পেলে তুমি সুখী হও, আবার আদেশে শিরোধার্য করো। জানতাম একটা অশান্তি হবেই, তাই লাবণ্যর সঙ্গে আমার মন দেওয়া নেওয়ার কথাটা মাকে বললাম সভয়ে। মা তো শুনেই আঁতকে উঠলেন। পরের দিন জানতে পারলেন বাবা, এবং যে পরিমাণ বজ্রপাতের আশঙ্কা করা গিয়েছিল তার থেকে দ্বিগুণ হুঙ্কার দিয়ে বাবা এসে হাজির হলেন আমার ঘরে। বোধ করি তিনি যদি শুনতেন যে আমি নরহত্যা করেছি, তাহলেও এতটা কুপিত হতেন না। ভেবেছিলাম বাবা হয়তো ত্যায্য পুত্র ঘোষণা করার ভয় দেখাবেন, কিন্তু সেসব রাস্তায় না গিয়ে 1 মাসের মধ্যেই তার এক বন্ধুস্থানীয় উকিলের কন্যা নির্মলার সঙ্গে আমার বিয়ে দিয়ে দিলেন। ব্যাস, এখানেই ইতি হলো আমার রোমান্সের। বরিশাল ছেড়ে লাবণ্যপ্রভারাও পাড়ি দিল অন্যত্র।